Welcome. Both planet. স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন Haunted 100 আজ আপনাদের জন্য রয়েছে বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প খিদে। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। বৈশালী দাশগুপ্ত নন্দী বর্তমানে উত্তর কলকাতার বাসিন্দা। পেশায় তিনি একজন সরকারি পোষিত স্কুলের শিক্ষিকা এবং সাহিত্য চর্চা তার নেশা। বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত তার প্রথম গল্পগ্রন্থ নরকের দ্বার খোলা। এছাড়া পরবর্তীকালে শাপদ, তিনে নেত্র, জেগে আছে শয়তান এবং বেশ কিছু সংকলন গ্রন্থে তার গল্প প্রকাশিত হয়েছে। রেডিও মির্চির সানডে সাসপেন্স, মিডনাইট হরর স্টেশন সহ বেশ কিছু অডিও স্টোরি প্ল্যাটফর্মে তার গল্প সম্প্রচারিত হয়েছে। আগামী দিনেও তার বেশ কিছু গল্প বিভিন্ন পত্রপত্রিকায় ও বই হিসেবে প্রকাশিত হতে চলেছে। আজ গল্প পাঠে রয়েছেন সায়ন্তন, রতনের ভূমিকায় আকাশ এবং অন্যান্য চরিত্রে অনন্যা, জ্যোৎস্না এবং আর্য। গল্পের সূত্রধার অনন্যা, প্রচ্ছদ অলঙ্করণে অঙ্কিতা পিক্সেলেট, শব্দগ্রহণ অনন্যা, আবহ এবং সম্পাদনায় আর্য, পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প খিদে। ছলাৎ ছল ছলাৎ ছল। শুনতে পাও দাদা বাবু রাক্ষসী নদীর হাসি? ওর খিদে পেয়েছে, ভীষণ খিদে। আমি এখন চাই দাদা বাবু, ওকে ওকে খেতে দিতে হবে, না হলে রাক্ষসী যে কি অনর্থ বাঁধাবে কে জানে। কাল আবার এই সময় এসো, অনেক গল্প বলবো, মানুষের গল্প, নদীর গল্প, জলের খিদের গল্প। আজ আমি তবে চাই, কেমন? ময়লা সাদা চাদরে মাথা থেকে কোমর অবধি জড়ানো শরীরটা একটু কসরত করে উঠে দাঁড়ালো। পরনের খাটো ধুতিটা এবার দৃশ্যমান হলো। আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকারে মিলিয়ে গেল বেঁটে খাটো চেহারাটা। আমি আর কিছুক্ষণ বসে থেকে উঠে পড়লাম। একা একা অন্ধকারে নদীর পারে বেশিক্ষণ বসে থাকা যায় না। ভূত প্রেতে আমি বিশ্বাস করি না, কিন্তু একটা অযৌক্তিক গা ছমছমে পরিবেশকে আমি ভয় পাই। যে ভয়ের কোনো উত্তর নেই তাকে আমি ভয় পাই। বিজ্ঞান যে ভয়ের ব্যাখ্যা দিতে পারে না তাকে আমি ভয় পাই। তাই একা একা অন্ধকার নদীর রাক্ষসে হাসির কাছে বসে থাকার চেয়ে উঠে পড়াই ভালো মনে হলো।
কয়েক যুগ পর মামার বাড়ি এসেছি। জানি না কেন একটু বড় হওয়ার পর থেকেই মামার বাড়ি আসতে চাইতাম না। হয়তো কলকাতার আরাম সুযোগ সুবিধে এখানে পাবো না জানতাম বলি। আমার কলেজ জীবন থেকেই এখানে আসার কথা হলে মা বাবার বোনই আসতো, আমি সযত্নে এড়িয়ে যেতাম। তারপর তো সবাই একে একে চলে গেল আমাকে ছেড়ে। প্রথমে বোন, তারপর মা, আর কয়েক বছর হলো বাবা। আমিও এই মধ্য 30 অতিক্রম করেও কোথাও থিতু হতে পারিনি। চাকরির জন্যই নানা রাজ্যে ঘুরে ঘুরে যেইমাত্র কলকাতা আসার সুযোগ পেলাম আর হাতছাড়া করিনি। বয়স বাড়ছে বলেই হয়তো শিকড়ের টানটা খুব বেশি করে উপলব্ধি করি আজকাল। কিন্তু যা ভেবেছিলাম তার হলো কই। আমার সাধের কলকাতা যেমন মরুভূমি হয়ে গেছে তা এতকাল তো বুঝিনি। যেইমাত্র পাকাপাকি থাকতে এলাম কলকাতা আমাকে বুঝিয়ে দিল আমি কতটা একা। কয়েকদিনের মধ্যেই নিঃসঙ্গতা আমাকে গ্রাস করে ফেলল। চাকরি সূত্রে যত জায়গায় থেকেছি সব জায়গার ভাষা থেকে শুরু করে সংস্কৃতি আত্মস্থ করতে বিশেষ সময় লাগেনি। অনাত্মীয় পরভাষাভাষী মানুষের মনের কাছে জায়গা করে নিয়েছি অবলীলায়, তাই কখনো একাকিত্বে ভুগতে হয়নি। অথচ আজ নিজের মাটিতে ফিরে সব কিছুকে কেমন যেন অচেনা লাগছে। প্রতিবেশীদের সঙ্গে মন খুলে মিশতে পারছি না, তারাও আমাকে এড়িয়ে চলে। অথবা এসবই হয়তো মেন্টাল ব্লক। অন্য জায়গায় আমাকে কেউ জাজ করবে না জানতাম, কারণ ওটা আমার সংস্কৃতি নয়, আমার জানার কথাও নয়। আর এখানে বাঙালি হয়েও বাঙালি সংস্কৃতি না জানাটা আমার কাছে লজ্জার কথা। জানি সবই, কিন্তু বহুদিন বাইরে থেকে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। যাই হোক না কেন, এক রাতে শুয়ে শুয়ে আচমকাই মনে পড়ল মামার বাড়ির কথা। নামখানা লাইনে ট্রেনে চেপে প্রায় ঘন্টা দেড়েকের কিছু বেশি সময় লাগে সাগরদহ পৌঁছতে। তারপর স্টেশন থেকে ভ্যানে বা রিকশায় চড়ে আরো 15-20 মিনিট ভেতরে আমার মামার বাড়ি। এক সময় এই বাড়ির রমরমা ছিল দেখার মতো। মায়ের বাবার বাবা মানে আমার মায়ের দাদু ব্রিটিশ আমলে ব্রিটেন থেকে পাশ করা ইঞ্জিনিয়ার এনেছিলেন। শুনেছি তার সাহেবী কেতার গল্প মানুষের মুখে মুখে ফিরত। বাড়িতে সাহেব সুবোদের যাতায়াত লেগেই থাকত। আমার দাদুর কাছেই শোনা তার ছোটবেলায় স্বয়ং লর্ড মাউন্টব্যাটেন নাকি একবার এসেছিলেন এই বাড়িতে। তার সই করা বাঁধানো শংসাপত্র আমিও ছোটবেলায় এই বাড়ির দেওয়ালে ঝোলানো দেখেছি। এখন সেসব কালের গর্ভে। আমি অবশ্য একটু বড় হওয়ার পর থেকে মায়ের দাদুর এই ব্রিটিশ তোষণের গল্প শুনলে খুব রেগে যেতাম। চোখা চোখা বাক্য বানে বিদ্যাম মাকে। এখন মায়ের থতমত খাওয়া মুখটা মনে পড়লে বড় মায়া হয়। যাই হোক, যেদিন রাতে মনে পড়ল মামার বাড়ির কথা তার পরদিনই বেরিয়ে পড়লাম। ট্রেন ধরে মামার বাড়ি পৌঁছতে বিকেল 4টে মতো বেজে গেল। মামা বাড়িতে এখন মানুষ বলতে বড় মামি আর ছোট মামি, আর কেউ জীবিত নেই। দুজন দুটো ঘরে থাকেন। বড় মামি বিছানা নিয়েছেন। প্রাকৃতিক কাজগুলোর জন্য কোনো মতে প্রায় হামাগুড়ি দিয়ে বাথরুমে যেতে পারে। আমি গিয়ে পরিচয় দিতে চিনলেন। মুখে একটা হাসি ফুটে উঠতে উঠতেও উঠল না। আচমকাই চিৎকার করে উঠলেন, এই এই কি চাই এখানে? হ্যাঁ, সম্পত্তি ভাগ নিতে এসেছো? হ্যাঁ, প্রাণ নিয়ে পালা বেটা। রেবার ছেলে না তুই? হ্যাঁ, তাই ভালো কথা বলছি। রেবা আমার বড় প্রিয় ছিল, মেয়ের মতো ছিল আমার। আমার যখন বিয়ে হয় তখন ও মাত্র 8 বছরের। পায়ে পায়ে ঘুরতো। তাই আমার কথা শোন, যা যা, পালা পালা। আর কোনোদিন আসিস না এখানে, আর কোনোদিন আসিস না। আমি সত্যি পালিয়ে বাঁচলাম ওই ঘর থেকে। ছোট মামি কাউকেই চিনতে পারেন না, অথচ মুখে হাসি লেগেই আছে।
বড় মামিকে চেনেন না, এদিকে নিজের জন্য দুমুঠো চাল ফোটালে মামির জন্য নিতে ভোলেন না। দুবেলা মুখের সামনে ভাতের থালাও ধরেন। আমি গিয়ে পরিচয় দিলেও চিনতে পারলেন না, কিন্তু এক কাপ বিস্বাদ চা বানিয়ে কাঁপা কাঁপা হাতে আমাকে দিতে ভুল হয়নি। মানুষটার সঙ্গে কথা বলে বুঝলাম গল্প করতে খুব ভালোবাসে, কিন্তু কথা বলার লোক পান না। আমাকে পেয়ে খুব খুশি হলেন। আমি থাকবো শুনেই নিজের এক চিলতে বিছানার তেল চিটে চাদর আর বালিশের ঢাকনা পাল্টে কাঁচা চাদর ঢাকনা বিছিয়ে দিলেন। বললেন, আপনি এখানেই শোবেন, আমি মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়বক্ষণ। আমাকে আপনি বলতে বারতিনেক বারণ করে বুঝলাম লাভ নেই। ছোট মামিকে বলে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখানে 2-1 দিন থাকতে গেলে নিজের ব্যবস্থা নিজেই করতে হবে। বড় মামার ফ্যামিলি পেনশনের টাকায় এই 2 জীবন মৃতের দিন চলে, কাজেই তাদের ওপর নিজের ভার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পাশের মুদির দোকানে টাকা দিয়ে চাল, ডাল, তেল, নুন, হলুদ আর যা লাগে পাঠিয়ে দিতে বললাম ওই বাড়িতে। তারপর সেখান থেকেই জেনে নিলাম বাজার কোথায় বসে। মুদি বলল যে বাজার যা বসে তা মূলত সকালই। রাতের দিকে নদীর ধারে মাঝে মাঝে টাটকা মাছ নিয়ে বসে 2-1 জেলে। আমার মন নেচে উঠল। এই যে গাছে না উঠতেই এক কাঁদি। মাতলার মাছ পেলে রাতে আমি রান্না করব মাছের ঝোল। জানি না 2 বুড়ি কবে শেষবার মাছ খেয়েছে। খাবে তো। ব্রাহ্মণের বিধবা, এসব বাজবিচার এখনো ধরে রেখেছে কিনা কে জানে। এখানে সব মানুষগুলোই কেমন যেন অদ্ভুত, কথা বলে কম, অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকে বেশি। মুদির দোকানেও দেখলাম যে 2-3 জন খদ্দের ছিল, সবাই বড় বড় চোখে তাকিয়েছিল আমার দিকে। তাকানো না বলে গেলা বলাই ভালো। একটা ভ্যানে পা ঝুলিয়ে বসে মিনিট 7 গিয়ে পৌঁছে গেলাম নদীর ধারে। এই ভ্যানওয়ালা মামা বাড়ির সামনে থেকে ওঠার সময় আমাকে জিজ্ঞেস করলেন, আপনি এ বাড়ির কে হন? আমি পাত্তা দিলাম না। আবার আমাকে নামিয়ে চলে যেতে যেতেও ফিরে ফিরে তাকাচ্ছিল। যাকে যাক। ফুরফুরে হাওয়া আর মেছো গন্ধ আমার মন ভালো করে দিল। ভ্যানওয়ালাকে টাকা মিটিয়ে দিয়ে নির্জন রাস্তা দিয়ে এগিয়ে বাঁ হাতের একটা গলি দিয়ে একটু হাঁটতেই বাঁধানো পাড় চোখে পড়ল। কংক্রিটের সিঁড়ি ধাপে ধাপে নেমে আসছে। এখনো আলো আছে, তবে অচিরেই তা নিভে যাবে। নদীর পাড়ে কোনো আলোর ব্যবস্থা আছে বলে তো মনে হলো না। চারিদিক নির্জন বলে নদীর জলের মৃদু গর্জন দূর থেকেই কানে আসছিল। কাছাকাছি যেতেই বুকটা কেমন কেঁপে উঠল। নদীর ওপারে অন্ধকার নেমেছে, তাই নদী আর আকাশের সীমারেখা আর চোখে পড়ছে না। মনে হচ্ছে আকাশ থেকে একটা গভীর মিশকালো ছায়া সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত করে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাকে গ্রাস করবে বলে। আশেপাশে কোনো মাছওয়ালা তো দূরে থাক, একটা প্রাণীও দেখছি না। একটা অস্বস্তির ভাব শরীর আনচান করে তুলছে, কিন্তু আমার এখান থেকে ফিরতে ইচ্ছে করছে না। ঠান্ডা হাওয়ায় ভর করে নদীর জলের ছিটে এসে লাগছে চোখে মুখে। বাঁধানো সিঁড়ির ধাপে 2 পা নেমে বসে পড়লাম। এখানে নদীর জলের গর্জন অনেক স্পষ্ট। এখন কি জোয়ারের সময়? কি জানি, কালো জলের ছটফটানি দেখে সেটাই অনুমান করলাম। কান পেতে নদীর ছন্দ মেলানো ক্রোধের প্রকাশ শুনছিলাম। ছলাৎ ছল, ছলাৎ ছল। আমার পায়ের একটু দূরেই সিঁড়ির শেষ ধাপে এসে আছড়ে আছড়ে পড়ছে নদীর কালো জল। আকাশে মেঘের আনাগোনা চোখে পড়ছে, সেই কারণেই চাঁদের আলোর দেখা নেই। নাকি কোনো তিথি নক্ষত্রের খেলা, এটা জানি না।
অমাবস্যা পূর্ণিমার খবর আর রাখা হয় না বহুদিন। বেশ কিছুক্ষণ বিভোর হয়ে বসেছিলাম ওখানে। ততক্ষণে জল আরো কখন যেন দুধাপ উঠে এসে আমার পায়ের আঙুল ছুঁতে চলেছে খেয়াল করিনি। আচমকা পায়ে একটা হ্যাঁচকা টান পড়তে আমি কিছু বুঝে উঠতে না পেরে উঠে এলাম ঘাটের সিঁড়ির একেবারে ওপরের ধাপে। কিসে টানলো আমার পা ধরে? জোয়ারের জলের সঙ্গে কি কোনো জলজ জন্তু উঠে এসেছিল পাড়ের কাছে? চলেই আসছিলাম, হঠাৎ চোখে পড়ল একটু তফাতে একজন লোক দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আবছা আলো আধারিতে প্রথমে লোকটাকে দেখে চমকে উঠেছিলাম, তারপর মনে হলো যাই হোক না কেন একটা মানুষ তো দেখতে পেলাম। ভালো করে তাকালাম আগন্তুকের দিকে। বেঁটে খাটো চেহারা, মাথা থেকে কোমর পর্যন্ত ঢাকা একটা ময়লা সাদা চাদরে, পরনে খাটো ধুতি, কাঁচা পাকা গোঁপদাড়ির জঙ্গল আর ঝুলে পড়া পাকা ভুরুর নিচ থেকে দুটো সুতীক্ষ্ণ জলজলে চোখ তাকিয়ে আছে আমার দিকে। মুখের ত্বকে সুদীর্ঘ আয়ুর চিহ্ন বলিরেখা রূপে বিরাজ করছে। আমার ভড়কে যাওয়া মুখ দেখে হয়তো গলার সুর নরম হলো লোকটার। বাড়ি কোথায়? এখানে নতুন সে তো বুঝতেই পারছি, বললাম। শুনে কপাল কুঁচকে বোঝার চেষ্টা করে বলল, ও ওই চক্রবর্তী বাড়ির মেয়ের ঘরের ছেলে তুমি? তা ও বংশ তো প্রায় লুপ্ত, দুই বুড়ি খালি পড়ে আছে। আমি মাথা নাড়লাম। আমি জানি আমার মামার বাড়ির বংশ অভিশপ্ত। 3 মামার কেউ 50 পেরোয়নি। 2জন নিঃসন্তান ছিলেন, আর বড় মামার 2 ছেলে, দুজনেরই মৃত্যু হয় জলে ডুবে, এই নদীতেই। একজন 12 বছর বয়সে, অন্যজন 23। অথচ দুজনের কারুরই সেই সময় নদীতে যাওয়ার কথাই ছিল না। বড়জন তখন ক্লাস 6 স্কুলে গিয়েছিল আর ফেরেনি। সব জায়গায় খোঁজা হয়েছিল। 2-3 দিন পর নদীতে মেলে তার ফুলে ওঠা দেহ। কাঁধে তখনও স্কুল ব্যাগ, বইপত্র হয়তো জলে তলিয়ে গিয়েছিল, কিন্তু ব্যাগের স্ট্র্যাপ ছিল কাঁধের সঙ্গে। পায়ে জুতো মোজা, পরনে ইউনিফর্ম। কেউ বুঝতে পারেনি একজন বালক স্কুল থেকে বাড়িতে না ফিরে কিসের হাতছানিতে পোশাক, জুতো, ব্যাগ সহ নদীতে নেমে পড়েছিল। ছোটজন এর বহুকাল পর ও হোস্টেলে থাকতো। ইঞ্জিনিয়ার হয়ে চেন্নাইতে চাকরিতে জয়েন করার আগে দেশের বাড়িতে এসেছিল কয়েকটা দিন কাটাতে। এক রাতে শুতে গেল, তারপর সকাল থেকে আর খোঁজ নেই। তারপর একই রকম কয়েকদিন পর ওকেও পাওয়া গেল নদীতে। যে পোশাকে ঘুমোতে গিয়েছিল সেই পোশাকেই। কেউ জানে না মধ্যরাতে ঘুম ভেঙে নদীতে কেন যেতে হয়েছিল ওকে। বড় মামার এই ছেলেটি আর আমি প্রায় কাছাকাছি বয়সী, তাই মা খুব ভেঙে পড়েছিল ওর মৃত্যুর পর। শুধু তাই না, আমার বোনটাও তো। ঘরে যাও দাদা বাবু, বেড়াতে এসেছো ভালো, কিন্তু খুব বেশি দিন থেকো না। মাতলার এই পাড়টা খুব একটা ভালো নয়, বড় প্রতিহিংসা বেটির। এত বছর হয়ে গেল, আজও প্রতিশোধ নিতে ভোলেনি রাক্ষসী। চিন্তার সুতো ছিঁড়ল লোকটার কথায়। এতদিন পর মামার বাড়ির অভিশাপের কথা মনে পড়ায় আমিও একটু বিচলিত হয়ে পড়লাম। সত্যি তো, কিভাবে ভুলে গেলাম কথাগুলো? যদিও এসব অভিশাপে কোনোদিন বিশ্বাস করিনি, কিন্তু দূর থেকে অবিশ্বাস করা আর সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে অবিশ্বাস দেখানো, দুটোর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, তা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেদিন ফিরে এলেও পরদিন আবার গেলাম নদীর পাড়ে। নদীর পাড় একই রকম নির্জন, জনমনীষীর দেখা নেই। শুধু জলে পা ডুবিয়ে বসে সেই লোকটা যেন আমার অপেক্ষাতেই আছে। আমি তার পেছনে গিয়ে দাঁড়াতেই
একবারও পেছনে না ফিরে বলে উঠল, জানো দাদাবাবু, প্রকৃতির অভিশাপ বড় কঠিন। প্রকৃতি অনেক সহ্য করে, সহ্য করতে করতে যখন সীমা ছাড়িয়ে যায় মানুষ, তখন তখন সে আঘাত আনে। আর সেই আঘাত থেকে বাঁচার শক্তি মানুষ আজও জুটিয়ে উঠতে পারেনি। আমি লোকটার পেছনে মন্ত্রমুগ্ধের মতো বসে পড়লাম। আমার বিস্মিত কণ্ঠ থেকে শুধু একটাই শব্দ বেরোল, মানে? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শুনবে? শোনো তাহলে। আজ থেকে অনেক বছর আগের কথা। এই গ্রামে বাস করত কয়েক ঘর দুস্থ জেলে পরিবার। মাতলার মাছ ধরে আশপাশের গঞ্জের বাজারে বিক্রি করে যে সামান্য আয় তারা করত, তাতেই তাদের জীবন কোনো রকমে কেটে যেত। অল্প বিস্তর জমি তাদের সবারই ছিল, কিন্তু সেই জমিতে কুঁড়ে ঘর তুলে বাস করা ছাড়া আর কোনো কাজেই আসতো না। তারা চাষবাস জানতো না, আর এই গণ্ড গ্রামে জমির দাম তখন কানাকড়িও ছিল না। তাদের মধ্যেই একজন ছিল কানু। লোকে তাকে কানু বলেই চিনত। পুরো নাম যে কি ছিল তা বোধহয় সে নিজেও ভুলে গিয়েছিল। লোকটা ছিল বড় দিল দরিয়া গোছের, সবাইকে বিশ্বাস করত। তুমুল অভাবেও মুখের হাসি কখনো মিলাতো না। পরিবার বলতে তার ছিল রোগাশোকা একটা বউ আর একটা ছেলে। পেট ভরে খেতে দিতে পারতো না সে বউ ছেলেকে, কিন্তু একটা জিনিস সে শিখিয়েছিল ছেলেকে, তা হলো নদীকে প্রাণ দিয়ে ভালোবাসতে। নদী ছিল তাদের মা। এই নদীর জন্যই যে বেঁচে পড়তে আছে তারা, সেটা এক মুহূর্তের জন্যও ভুলতো না। রোজ রাতে নদীতে মাছ ধরতে যেত কানু নিজের ছোট্ট ডিঙি নৌকা নিয়ে। সে একা নয়, রাতে পুরো গ্রাম পুরুষ শূন্য হয়ে যেত। আবার কাক ভরে ফিরত তারা, সেদিনের পুঁজি কিছু মাছ নিয়ে। বড় মাছ ধরার মতো জাল তাদের ছিল না, তাই বেশিরভাগ সময়ই ছোট ছোট চারা মাছই ছিল সম্বল। কানুর ছেলের বয়স যখন 5, হঠাৎ তার বাপের মাথায় ভূত চাপলো ছেলেকে পড়াশুনো শেখাবে। কিন্তু সে সময় এখনকার মতো স্কুল তো দূরের কথা, টোল বা পাঠশালাও ছিল না গ্রামে। থাকবেই বা কি করে? মূর্খের গ্রামে কে কাকে পড়াবে? তখন ইংরেজ আমল। এইসব তালুক জমিদারের হাত থেকে খাতায় কলমে সরকারের সম্পত্তি হয়ে গেছে। কিন্তু ইংরেজ সরকারের ভারী দায় পড়েছিল ভারতবর্ষের প্রান্তিক মানুষের লেখাপড়ার ব্যবস্থা করতে। তাহলে উপায় কি? গঞ্জের কিছু গণ্যমান্য লোকের কাছে গিয়ে কানু আবেদন করল, শুধু তার ছেলে নয়, এ গ্রামের পরের প্রজন্ম যেন লেখাপড়া শিখতে পারে, তাদের মতো দুর্ভাগ্য যেন তাদের বয়ে বেড়াতে না হয়। সেটাই ছিল কানুর উদ্দেশ্য। কিন্তু কে কানে নেবে কানুর মতো সামান্য এক জেলের আবেদন? উল্টে অপমানিত হয়ে হাসির খোরাক হয়ে ফিরে আসতে হলো তাকে। উপায় ছিল না ঠিকই, কিন্তু
ছেলেকে পড়াশুনো শেখানোর স্বপ্ন দেখা ছাড়তে কানু রাজি ছিল না। দূরের এক গ্রামের একজন মাস্টার নিজের বাড়িতে কয়েকজন ছেলেকে পড়াতো। তার হাতে পায়ে ধরে ছেলেকে তাঁর কাছে রেখে আসে কানু। কেটে গেল কয়েক বছর। কানুর ছেলে রতন যখন বছর 8 তখন একদিন ইয়া বড় মোটর গাড়ি চেপে গ্রামে এলো একদল সাহেব। সাহেবদের সঙ্গে 2-3 জন দেশি বাবুও ছিলেন। ভিড় করে দেখতে এলো গ্রামের গরিব কুর্ব মানুষগুলো। শোনা গেল মাতলার এই অংশে তৈরি হবে বন্দর, বড় বড় জাহাজ এসে ভিড়বে এখানে। মুখ চাওয়াচাওয়ি করলো গ্রামের মূর্খ মানুষগুলো। পড়াশুনো না জানলেও তারা জানে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মনের কথা, মাতলার অভিমানের কথা। নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে সাফ করে দিলে ভারসাম্য বিগড়ে যাবে গোটা প্রকৃতির। এ কথা নিজেদের মতো করে বুঝে নিয়েছিল মানুষগুলো। তাই প্রথমে কানুর নেতৃত্বে তারা সাহেবদের বোঝাতে গেল। মার খেয়ে সারা গায়ে কালশিটে নিয়ে যখন তারা ফিরে এলো, জেদ তাদের বিদ্রোহের চেহারা নিয়েছে ততক্ষণে। লোকটার গলার স্বরে একটা মায়া আছে। আমি মোহগ্রস্তের মতো শুনছিলাম। সে বলে চলল, এই সামান্য নগণ্য মানুষগুলোর দুর্বল প্রতিবাদ আর বিদ্রোহ সাহেবদের পথে বিন্দুমাত্র বাধা সৃষ্টি করতে পারল না। তাদের পাচাটা আমাদের দেশি বাবুদের সহায়তায় 2 দিনে তারা লোপাট করে দিল মানুষগুলোকে। রাতের অন্ধকারে মাছ ধরার সময় তাদের খুন করে ভাসিয়ে দিল মাতলার বুকে, আর তাদের খোঁজও মিলল না। একমাত্র মাতলা জানলো তাদের করুণ কাহিনী। নিখোঁজ মানুষগুলোর পরিবারের কান্নায় ভারী হয়ে উঠল সাগরদহর আকাশ বাতাস। অনেক মহিলা মাতলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল অভাবের জ্বালায়। বাকিরা নানা জায়গায় ছড়িয়ে পড়ল। কানুর স্ত্রীও সেই আত্মহত্যা করা মহিলাদের মধ্যে একজন। কিন্তু এসবে মন ভিজল না ওই সাহেবদের আর দেশি বাবুদের। তাদেরই একজন ছিলেন বিমান চক্রবর্তী, তোমার দাদুর বাবা। তিনি ছিলেন এই বিদ্রোহ দমনকারী দলের নেতা। বিদ্রোহ দমনের সাফল্যের পুরস্কার হিসেবে ইংরেজ সরকার তাকে রাখলেন বন্দর তৈরির দায়িত্বের পুরো ভাগে। তাঁর ও তার পরিবারের থাকার জন্য তৈরি হলো বিশাল অট্টালিকা। কিন্তু হাজার চেষ্টাতেও বন্দর তৈরি করা গেল না। অরণ্য কেটে সাফ করে দিল ওরা। বন্দর নির্মাণ শুরু হলো, কিন্তু কোনো এক অলৌকিক কারণে মারা যেতে শুরু করলো বন্দরের কাজে নিযুক্ত শ্রমিকেরা। বেশিরভাগই জলে ডুবে, কেউ কেউ নানা জলবাহিত রোগে। যে মানুষগুলোর হয়ে অভিযোগ জানানোর কেউ ছিল না, তাদের হয়ে বিচারের ভার নিল মাতলা। একটা সময়ের পর কেউ আর কাজ করতে চাইল না এখানে। সাহেবদের ভয়ে বা তাদের অত্যাচারেও রাজি হলো না এখানে আসতে। বন্দরের কাজ পরিত্যক্ত হয়ে পড়ে রইল। সময়ের সঙ্গে সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য আবার গজিয়ে উঠল। গ্রামের লোক বসতি হলো ধীরে ধীরে। শুধু রেহাই পায়নি বিমান চক্রবর্তীর পরিবার। জানা নেই, হয়তো বাকিদেরও বংশ এভাবেই লোপ পেয়েছে। বিমান চক্রবর্তী আর তাঁর পরিবার এই গ্রামেই বাস করত বলে তাদের কথা সবাই জানে। লোকটা চুপ করল। চারিদিকে শুধু জলের শব্দ। মাতলার কালো জল পাক খেয়ে আছড়ে পড়ছে পাড়ের বাঁধানো সিঁড়িতে। আর ঠিক তখনই
ছলাৎ ছল ছলাৎ ছল। শুনতে পাও দাদা বাবু রাক্ষসী নদীর হাসি? ওর খিদে পেয়েছে, ভীষণ খিদে। আমি এখন চাই দাদা বাবু, ওকে ওকে খেতে দিতে হবে, না হলে রাক্ষসী যে কি অনর্থ বাঁধাবে কে জানে। কাল আবার এই সময় এসো, অনেক গল্প বলবো, মানুষের গল্প, নদীর গল্প, জলের খিদের গল্প। আজ আমি তবে চাই, কেমন? বলে উঠে পড়ল লোকটা। আমি খালি বলে উঠলাম, আপনি আপনি কে? উত্তর না দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল সে। পরদিন ফিরে যাব ভেবেছিলাম, কিন্তু হলো না। ছোট মামি হঠাৎই বেশ অসুস্থ হয়ে পড়লেন, গা পুড়ে যাচ্ছে জ্বরে। আমি সামান্যই কিছু রান্না করে দুই বুড়িকে খাওয়ালাম, তারপর সঙ্গে থাকা ওষুধ খাইয়ে দিলাম। বিকেলের দিকে দেখলাম জ্বর কিছুটা কমেছে, কিন্তু বেশ দুর্বল, অঘরে ঘুমোচ্ছে। ঠিক করলাম কাল সকালে সারাদিনের রান্না করে রেখে জলখাবার খেয়ে আর খাইয়ে বেরিয়ে যাব। 11টা নাগাদ একটা ট্রেন আছে, ওটা ধরলে বিকেল হওয়ার আগেই বাড়ি পৌঁছে যাব। নদীর পাড়টা আমাকে টানছিল, বিশেষ করে ওই লোকটার পরিচয় জানার আগ্রহটা কিছুতেই দমন করতে পারছিলাম না। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজ আর ভ্যান নিলাম না, পায়ে হেঁটেই যাব ঠিক করলাম। গ্রামের রাস্তাঘাট দেখতে দেখতে হাওয়া খেতে খেতে চলে যাব। তাই করলাম। নদীর ঘাটে পৌঁছতে মিনিট 20 লাগলো। গিয়ে এদিক ওদিক তাকিয়ে কোথাও সেই লোকটাকে দেখতে পেলাম না। একটু হতাশ হয়ে বসে পড়লাম। আজ আকাশে প্রচুর মেঘ, কালো কালো মেঘ থরে থরে আকাশ আচ্ছন্ন করে রেখেছে। একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। হাওয়াটা শরীর ঠান্ডা করে দিচ্ছে ঠিকই, কিন্তু তাতে কোনো স্নিগ্ধতা নেই। মাতলার কালো জল আজ আরো বেশি অশান্ত। পায়ের কাছে শেষের ধাপে যে ঢেউ এসে আছড়ে পড়ছে, তাতে গম্ভীর চাপা গর্জন। মনে মনে মাতলার উদ্দেশ্যে বললাম, আজকেই তোমার সঙ্গে শেষ দেখা আমার। আবার কবে দেখা হবে জানি না, আদৌ হবে কিনা তাও জানি না। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। ঠিক পাশ থেকে একটা কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। কখন যেন সেই লোকটা এসে বসেছে আমার গা ঘেঁষে। খুব আশ্চর্য ব্যাপার, এত কাছে এসে বসলো আমি টেরও পেলাম না। লোকটা বলছে, বুঝলে দাদা বাবু, অনেক বোঝালাম রাক্ষসীকে, এবার সব ভুলে যামা। অনেক দিন তো হলো, আর কেন? কিন্তু সে বেটি কথা কানে নিলে তো। সে বলে কিনা, এই তো শেষ প্রতিশোধ, এরপর আমি শান্ত মেয়েটি হয়ে যাব, আর তোকে চালাবো না। কি আর করি, বেটির কথা না রাখলে বেটি আমাকেও ছাড়বে না। তাছাড়া এত খিদেই নদীর, খাবার না পেলে নরকের আগুনের মতো সব কিছু গ্রাস করে নেবে পাগলি। আমি হাঁ করে শুনছিলাম। এতক্ষণে আমার সন্দেহ হলো, লোকটার কি মাথায় গোলমাল আছে? কি বলে চলেছে? আমি কিছু বলার আগেই সে বলে উঠল, গ্রাম জনশূন্য হয়ে যাবার পর বাপ মা হারানো একটা ছোট্ট ছেলে ফিরে এসেছিল তার শূন্য ঘরে, থেকে গিয়েছিল এখানে। গ্রাম তখন শ্মশান। মাতলা একে একে ফিরিয়ে দিতে শুরু করেছে পচা লাশগুলো। ফুলে ঢোল হয়ে যাওয়া লাশের উৎকট গন্ধে তখন আশেপাশের গ্রামগুলোতেও টেকা দেয়।
কিন্তু ছেলেটার কোনো গন্ধ লাগতো না। সে ওই পচা গলা লাশ ঘেঁটে ঘেঁটে দেখতো তার বাবা মা আছে কিনা সেখানে। খাওয়া নেই, ঘুম নেই, সেই দিনগুলোতে মাতলা তার মা হয়ে আগলে রেখেছিল তাকে। তারপর একদিন সে বড় হলো, এখানেই বাস করতে লাগলো। আস্তে আস্তে লোক বসতি হলো গ্রামে। বিমান চক্রবর্তী আর তার পরিবার পাকাপাকি ভাবে বসবাস করতে লাগলো এখানে। শুধু কেউ জানলো না মাতলার সঙ্গে চুক্তি হয়েছিল ছেলেটির হয়ে প্রতিশোধ নেবে মাতলা, আর নদীর খিদে মেটানোর জন্য সে আনবে শিকার। আমি উঠে দাঁড়ালাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে বসে থাকা নয়, বাড়ি ফিরতে হবে। শুধু যাওয়ার আগে একটা কৌতূহল কিছুতেই দমন করতে পারলাম না। বলে উঠলাম, কে সেই ছেলেটি? রতন। অন্ধকারে চকচক করে উঠল লোকটার চোখ। ঠিক ধরেছ দাদা বাবু, রতন সেই কানুর ছেলে। বাপ মা মারা যাওয়ার পর থেকে সে প্রকৃতি পুত্র। তার মাথার উপর ছাদ হলো আকাশ, মেঝে হলো জমি, আর মা হলো মাতলা। কিন্তু আপনি কি করে জানলেন এসব? এগুলো কি গল্প, লোককথা? না 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 না, গল্প নয়, কিচ্ছু গল্প নয়। কোনটা গল্প? তোমার মামার বাড়ির আস্তে আস্তে উজাড় হয়ে যাওয়া। তুমি জানো তোমার মামাদের কিভাবে মৃত্যু হয়েছিল? আপাতভাবে সেগুলোকে স্বাভাবিক বলেই মনে হয়েছিল, কিন্তু তারা সবাই মারা গেছে জল সংক্রান্ত দুর্ঘটনায়। তোমার বড় মামা খেয়ে উঠে জল খেতে গিয়ে ফুসফুসে জল ঢুকে গিয়ে মারা যায়। মেজজন মারা যায় প্রচন্ড ঠান্ডায় নিউমোনিয়া হয়ে বুকে জল জমে, আর ছোটজন মারা যায় আন্ত্রিকে, সেটাও জল থেকেই হয়। এগুলো গল্প? হ্যাঁ গল্প। তোমার দাদু মারা গিয়েছিলেন মাছের কাঁটা গলায় বিঁধে ক্যান্সার হয়ে। মাছ জলের প্রাণী, আর বিমান চক্রবর্তী মরেছিল জল বসন্তে। এগুলো গল্প। আচ্ছা, তা তোমার মামার 2 ছেলের নদীতে ডুবে মৃত্যুও কি গল্প নাকি? হ্যাঁ, নাকি তোমার বাড়ির জলের ট্যাঙ্কে ডুবে তোমার বোনের রহস্যময় মৃত্যু? একবারও তোমার মনে হলো না একটা বাচ্চা মেয়ে অত উঁচুতে উঠে জলের ট্যাঙ্কের ঢাকনা খুলে কি করতে যাবে? আর সে উঠবেই বা কি করে? আজ এত বছর পর তুমি অকারণেই এসে পড়লে এই গ্রামে, এটাও কি শুধুই? হ্যাঁ, আমার সারা শরীর কাঁপছে। লোকটা এত সব জানলো কি করে? বোনের মৃত্যুটা আমার পরিবারের একটা ট্রমা। কেউ এটা নিয়ে আমরা একটাও কথা বলতাম না নিজেদের মধ্যে। খুব কাছের কিছু লোক ছাড়া বেশি কেউ জানেও না ঘটনাটা। বাকিরা জানে বোনের হার্টে ফুটো ছিল, পোস্টমর্টেম রিপোর্টে জলে ডুবে মৃত্যু বলা আছে, তাই পুলিশও দুর্ঘটনা বলেই মেনে নিয়েছিল। কিন্তু এই লোকটা কি, ওর পরিচয়? কিভাবে আমাদের এত কথা জানেও? তাছাড়া রতনের কথা, যখন ও গ্রামে একা ছিল তখনকার কথা ও কিভাবে জানলো? আমি কঠিন স্বরে বললাম, কে আপনি? খসখসে গলায় হেসে উঠল লোকটা। চিনতে পারলে না দাদা বাবু? হ্যাঁ, আমাকে চিনতে পারলে না?
কে আমি? আমি কে? এ গ্রামের অতীত, বর্তমান, ভবিষ্যতের ঠিকাদার আমি। রাক্ষসী মাতলার প্রতিশোধের সঙ্গী আমি। কম দিন তো হলো না, আমি আর মাতলা একসঙ্গে রয়েছি। এ বাঁধন কাটার নয় গো। ওই দেখো 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 দেখো, ওই দেখো পাগলি কেমন আনন্দে মেতে উঠেছে। আজ আজ ওর শেষ প্রতিশোধ। বিমান চক্রবর্তীর শেষ বংশধরকে খেয়ে আজ ও নিজের চুক্তি পূর্ণ করবে। দেখো কাল জল কোথায় উঠেছে, ওই জলের স্তম্ভ আজ আজ তোমায় খাবে গো বাবু, তোমায় খাবে। লোকটার শেষ কথাগুলো নদীর গর্জনে হারিয়ে গেল। তুমুল বেগে বৃষ্টি নেমেছে। দাঁড়িয়ে থাকা লোকটার মাথার উপর দিয়ে আমি দেখতে পাচ্ছি মাতলার ফুলে ওঠা জলস্তম্ভ। হু হু করে হাওয়া বইছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। হাওয়ার টান আমাকে নেওয়ার চেষ্টা করছে উন্মত্ত মাতলার কোলে। যেন কত দূর থেকে ভেসে আসছে লোকটার গলার স্বর। আয় মা, এগিয়ে আয়, নে নে তোর প্রসাদ নে। আজ আমার ব্রত উদযাপন, আজ আমার মুক্তি। দুহাত ওপরের দিকে মেলে আঙুলের অদ্ভুত সব ভঙ্গি করে চলেছে সে। মাতলার মাতাল কালো জলের নিচে হাবুডুবু খেয়ে তলিয়ে যেতে যেতে আমার লুপ্ত হতে চলা চেতনায় শেষবারের মতো ভেসে উঠল একটা নাম, রতন। এতক্ষণ শুনছিলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প খিদে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।